হ্যালো বন্ধু, হ্যালো গাইজ, হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বন্ধু শামসিয়া বলছিলাম। হাই রবিন, হাই নূর, হাই ইমন, হাই মিজান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বন্ধু শামসিয়া বলছিলাম। থ্যাংক ইউ নূর। টাইমিংটা আসলে মানতেই হয়। তো যাই হোক, আজকে এসেছি গুড লুকিং, থ্যাংক ইউ। তো হ্যালো রুনা। তো আজকে প্রথমে শুরু করি একটা দুঃখ শোক সংবাদ। হাই আদনান, চলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা শোক সংবাদ দিয়ে একটা মর্মাহত মৃত্যুর খবর আজকে আমরা পেয়েছি কোভিড-19 আমাদের খুবই প্রাণপ্রিয় গিটারিস্ট লিসানের ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়াতে আজকের দিনটা একটু দুপুরের পর থেকে খুব আপসেট লাগছিল। সকাল পর্যন্ত লাইভ করব করে খুব বেশ যতটুকু আনন্দে ছিলাম, তারপরে সেটাতে খুব দুঃখই লাগছিল। তো আশা করি সবাই আমরা ওনার জন্য দোয়া করব, ওনার রুহের মাগফিরাত কামনা করব। এবং এরকম মৃত্যু আসলে আমাদের কারোরই কাম্য নয়, যেখানে আমাদেরকে কেউ কোনো আপন মানুষ তাকে ধরতে আসেনি। কোনো 7-8 ঘন্টা সে বাইরে পড়েছিল, কেউ তার কবর দিতে আসছে না, কেউ তাকে কি বলবো যে জানাজা করতে আসছে না। এ ধরনের মৃত্যু আসলে কাম্য নয়। তারপরেও মহামারীতে মৃত্যু মানে শহীদের দরজা, আল্লাহ তাকে শহীদের দরজা দান করুন, সেই দোয়াই সবসময় করি, তার রুহের মাগফিরাত কামনা করে আজকে আমি তাকে ট্রিবিউট করে আমার এই লাইভ শোটা শুরু করছি। এখানে কি আমি বেসিক্যালি এই কোভিড-19 ব্যাপারেই কিছু তথ্য বা কিছু ইনফরমেশন তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো। আই নো ইউ অলরেডি নো দ্যাট গাইস, বাট তারপরেও আরেকবার রিশাফেল করবো, দ্যাটস ইট। তো এখন কিছু বলা শেষ, এখন কিছু কমেন্টস জমে গেছে, আমি একটু হাই হ্যালো করে আসি আরেকবার। হ্যালো বিনা, হাই ফারজানা, খুব সুইট লাগছে, থ্যাংক ইউ। মিজান, অনেক দিন পর একটু মেকআপ আসলে আজকে করছি। হাই মনি, আল্লাহ গ্র্যান্ট হিম ইনশাল্লাহ। জাকির সুমন, হাই জাকির সুমন। ইমন ফারজানা, মে আল্লাহ গ্র্যান্ট হিম ইনশাল্লাহ। বেসিক্যালি হয়তো মহামারীর মৃত্যু আল্লাহ শহীদি দরজা দিয়েই দিবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এতদিন শুনছিলাম 9 জন, 18 জন, 36 জন, মানে এক্স্যাক্টলি দ্য ডাবল ফিগার। আজকেরটা আমি এক্স্যাক্টলি জানি না, বা জানলেও হয়তো মানে কেউ জানলেও এখন আমি শুনিনি। তো এভাবে করে এখন এই যে পরিচিত মানুষ, আল্লাহ না করুক, কি শুরু হলো কি না আমি ঠিক বুঝতে পারলাম না, পরিচিত মানুষ শুরু হলো কি না। তো আমি কিছু আমার কথা শুরু করি, তারপরে আমি চাবো যে তোমরা তোমাদের করোনা সংক্রান্ত বিষয়ে, কোভিড-19 সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমার কাছে জানবা। যেটুকু আমি পারবো আমার সীমিত বুদ্ধি জ্ঞান দিয়ে, বা এতদিনের কিছুটা এক্সপিরিয়েন্স তো অলরেডি হয়ে গেছে, 1 মাস ধরে আমরা তো এই ফিল্ডেই কাজ করছি, তা থেকে কিছুটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। বাট এক্স্যাক্ট লিগাল WHO রিকমেন্ডেড খুব কয়েকটা জিনিসই আমরা জানি, বাকিটা এখনও অনগোয়িং প্রসেস, বা আমরা এক্সপিরিয়েন্সের বেসিসে সব কিছু জানতে বা বুঝতে পারছি। তো প্রথম হাই ঋতু, প্রথম হাই রিপন। হ্যাঁ দোস্ত সাবধানে থাকি, দোয়া করো তোমরা। হ্যাঁ, হাই মাহিনুদ্দিন,
তো আমি ফার্স্ট থেকে একটু শুরু করি, যেটুকু রিশাফেল হবে একটা হিস্ট্রিক্যালি হয়ে গেছে, বিকজ এটা সবাই জানো, সবারই কিছু না কিছু কম বেশি আইডিয়া হয়ে গেছে আমাদের। হ্যালো, তো আল্লাহ সহায়ক। আমি থ্যাংক ইউ লিটন। তো ধরো আমাদের যেটা প্রথম থেকে একটু শুরু করি, কোভিড-19 আসলো 2019 সালে, এটার উপর বেস করেই এটার নাম হলো 19। কোথায় আসলো? চীনে আসলো। কোন শহরে? উহান শহরে। এইটুকু পর্যন্ত আমরা সবাই জানি, যদিও এই তথ্যটা নিয়েও এখনও অনেক 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 কন্ট্রোভার্সি আছে। তো যাই হোক, আমি সবচেয়ে বেসিক কথাগুলো তোমাদের কাছে, ইনফরমেশনগুলো তোমাদের সাথে আবার রিশাফেল করে শেয়ারিং করছি। এরপর কি হলো, এটা এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে বেশ কিছু মানুষ বেশ কিছু জিনিস সম্পর্কে আমার কাছে যারা কোয়েশ্চেন অলরেডি করেছো সেগুলাই জানি, আর তোমরা কোয়েশ্চেন করতে থাকো, আমি সব কমেন্ট দেখে আবার তোমাদেরকে আনসার করব। এখন কেউ বলে যে মাস্ক কেন পরবো, মাস্কে কতটুকু আমরা সিকিওর, হাত কেন বারবার ধুবো, হাত ধুলেই কি ভাইরাস মরে যাচ্ছে, ডিস্টেন্সই কেন মেনটেন করব, এটার এক্স্যাক্ট রিজন কি? আচ্ছা, আমি তোমাদেরকে আজকে খুব চেষ্টা করব খুব সুন্দর করে খুলে এই 3-4টা জিনিসের রিজন তোমাদের কাছে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। ফার্স্টে আসো যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং কেন মেনটেন করব। আচ্ছা, কোভিড-19 সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত এতটুকু জেনে গিয়েছি যে এটা কিন্তু এয়ারবর্ন ডিজিজ না, মানে হচ্ছে এয়ারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে না। তাহলে কিসের মাধ্যমে ছড়াচ্ছে? কন্টাজিয়াস, কন্টামিনেটেড। বা আমার প্রশ্ন, কি ধরনের মাস্ক ব্যবহার করব আমরা? ওকে ফয়সাল, আমি বলছি কি ধরনের মাস্ক ব্যবহার করব, এক্ষুনি জানবা। তো এখন আমরা মনে করি যে একটা সোশ্যাল ডিস্টেন্স কেন মেনটেন করছি, এইটার আনসারে আসি। যেহেতু আমরা জেনে গেলাম এটা এয়ারবর্ন না, কিসের তাহলে? কন্টাজিয়াস বা এয়ার ড্রপলেট। এয়ার ড্রপলেট মানে কি? এই মনে করো আমার কাশি হয়েছে, আমি হ্যাকছু করলাম, এটার সাথে আমার একটু হলেও এয়ার ড্রপলেট পড়লো, মুখের একটা থুতু পড়লো, ঠিক আছে? এখন এই থুতুটা যে পড়লো, ড্রপলেট, হ্যাঁ, এইটা এখন পড়ার পর মনে করো একটা বৃষ্টিও তো পড়লে কিন্তু একদম সোজা স্ট্রেইট ভার্টিক্যালি পড়ে না, কি হয়? একটা বাতাসের ফোর্সে এটা একটু পাশে গিয়ে পড়ে, যেদিকে বাতাসটা যাচ্ছে সেদিকে গিয়ে পড়ে। তো ঝড় বৃষ্টি একদম তুমুল বাতাস না হলে, এতটুকু আমরা সবাই জানি বা বুঝি যে এটা 3 মিটারের বেশি যাওয়াটা, একটা ড্রপলেটকে 3 মিটারের বেশি যাওয়াটা একটু টাফ। হয়তো এর মধ্যে ইন দ্য মিন টাইম এইটুকু রেঞ্জের মধ্যেই সে পড়ে যাবে, যার কারণে কি করছি আমরা? সোশ্যাল ডিস্টেন্সে আমরা 3 মিটার পর্যন্ত মেনটেন করছি। কতটুকু? 3 মিটার পর্যন্ত। তো এতটুকু তোমরা মোটামুটি ক্লিয়ার? আমি আমার পয়েন্ট তোমাদের কাছে রাখতে পেরেছি? আচ্ছা, এবার আসো যে মাস্ক কেন পরবো এবং কি ধরনের মাস্ক পরবো। আচ্ছা, মাস্ক কেন পরবো তার আগে বলে নেই যে হাত কেন বারবার ধোবো। মনে করো আমাদের হাতে খোদা না খাস্তা কোনো একটা জায়গা থেকে, লিভিং হোক নন লিভিং হোক, কোনো একটা অবজেক্ট থেকে, থ্যাংক ইউ নূর, আমাদের হাতে কোভিড-19 লেগে গেল, ঠিক আছে? এখন কোভিড-19 যদি আমাদের হাতে লেগে যায়, তো আমি কিভাবে বললাম যে এটা আমাদের কাছে কিভাবে আসবে? কন্টাজিয়াস মানে আমাদের শরীরে লাগলে এটা কিন্তু ঢুকে যাবে না, এটা স্কিনে লাগলে স্কিন পেনিট্রেশনের কিন্তু এটার ক্ষমতা নাই, একটা বডিতে ড্রেসে লাগলে ড্রেস পেনিট্রেশনের কিন্তু এটার ক্ষমতা নাই। তাহলে এটা কি দিয়ে আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি? কিসের মাধ্যমে এটা আমাদের দেহে প্রবেশ করছে? সেটা হচ্ছে আমাদের এই যে নাকের ফুটো এবং মুখ, এই দুটা যেটা আমাদের ওপেন, এটা দিয়ে আমরা যা হোক আমাদের ভিতরে এই দুটা জিনিস দিয়ে যাচ্ছে। আর চোখে কিছুটা আছে, ওটা যদি একদম খুব বেশি এরকম করে চোখ ঘষো, তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমাদের ভিতরে এই কোভিড-19টা যাচ্ছে। তো এখন আমরা হাত কেন বারবার করে ধরবো? খোদা না খাস্তা আমাদের হাতে যদি লেগে থাকে, এই কোভিড-19 আমাদের হাত দিয়ে প্রবেশ করে না, স্কিন দিয়ে পেনিট্রেট হয় না। তো আমরা কি করব? হাত ধুয়ে ফেলবো। হাত ধুয়ে ফেললে যে ডিটারজেন্ট, যে যে কোনো কিছু, তোমার ওই যে কি বলে স্যানিটাইজার লাগবে, নট নেসেসারি, যে কোনো বাংলা সাবান, যে কোনো ক্ষারযুক্ত সাবান, সেটা তোমার সার্ফ এক্সেলই হোক না কেন,
যে কোনো সাবানে, যে কোনো ক্ষারযুক্ত সাবানে, যে কোনো জিনিসে ধরো ডেটল স্টেরিলাইজড হয় যে সব জিনিস দিয়ে, সেগুলো দিয়ে এই ব্লিচ, এই কোভিড-19টা মারা যাচ্ছে। তো আমরা কি করছি 10 মিনিট, কেন 10-15 মিনিট পর পর? কারণ হচ্ছে স্কিনের সারফেসে এই কোভিড-19 10 মিনিট পর্যন্ত বাঁচে। স্কিনের সারফেসে কোভিড-19 10 মিনিট পর্যন্ত বাঁচে। এছাড়া অন্যান্য সারফেসে কতক্ষণ বাঁচে এটার একটা তোমার একটা চার্ট আছে, আমার চার্টটা এক্স্যাক্টলি মেমোরাইজড নাই, যেমন কাপড়ে কতক্ষণ বা পানিতে কতক্ষণ, মেটাল সারফেসে যেমন 10 দিন, সয়েল বা মাটি বা আর্থে 10-12 দিন বা 1 সপ্তাহ। আমাদের তো এই সময় নর্মালি ঠান্ডাকাটি জ্বর ভাব হয়, আমরা কিভাবে সেটা হোমলি ডিল করতে পারি? আচ্ছা, এটাও বলবো বিথি, এখনই বলবো। আমি আগে মাস্ক কেন পরবো আর কি মাস্ক পরবো এটার আনসারে করে নিই। তো সেই কারণে কি করব, আমরা 10 মিনিট 20 মিনিট পর পর হাত ধোবো। তো আমরা যদি বাসায় থাকি, লকডাউন হয়ে থাকে, আমাদের হাতে তো এই মুহূর্তে আর লাগছে, কারণ আমরা তো বেরিয়ে হইনি, ঘরটার পরিষ্কার করে রয়ে আছি। আর এছাড়া যেহেতু এটা এয়ারবর্ন না, তো এটা অন্যভাবে আর ঢুকছে না। বাসায় থাকলে 10-15 মিনিট পর পর হাত ধোয়ার প্রয়োজন নাই। আমরা যারা বলছি যারা ওয়ার্কার, এখন তো সবাই লকডাউন, আমরা যারা মেডিকেলে আছি বা যারা পুলিশ আছে, যারা যে সাংবাদিক ভাইরা আছে, এরকম যাদের এখন যেতেই হচ্ছে, তাদের ক্ষেত্রে এই হাত ধোয়ার ব্যাপারটা। এবার আসো মাস্ক কেন পরবো। সাপোজ আমি হাত এখনো ধুইনি, এর মধ্যে আমার হাতে জার্মসটা বা ভাইরাসটা রয়ে গেল। মানুষের একটা স্বভাবত নেচার, এই দেখো আমি এইটুকু কথার মধ্যে কতবার চুল ধরছি, কতবার নাক ধরছি, মুখ ধরছি। মানুষের একটা স্বভাবত নেচার হচ্ছে আমরা এরকম নাক মুখ সারাক্ষণ ধরতেই থাকি। এটা একটা আমাদের হিউম্যান নেচার। হ্যাঁ, তো এই সময় আমরা যখন ধরতে গেলাম, কি হলো, সামনে আমাদের রয়ে গেল একটা মাস্কটা কি করলো, এই হাতটাকে আমার যে ভাইরাসটা কি করলো, মাস্ককে লাগলো, কিন্তু আমার মুখের ভিতরে গেল না। কেন? ওই যে প্রথমে বলেছি, ভাইরাস কিন্তু কোনো রকম কিছু দিয়ে পেনিট্রেট করতে পারে না। ঠিক আছে, তাহলে এই মাস্কের যে ক্লোথসটা, সেটা দিয়ে সে পেনিট্রেট করতে পারলো না, সে ফিল্ট্রেট হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তো এই হলো মাস্কের আর যেটা আদনান ফয়সাল জিজ্ঞেস করেছে যে আমরা কি ধরনের মাস্ক পরবো। সাধারণত যদি তুমি একদম মেডিকেল ওয়ার্কার না হও, তোমার সাথে যদি ডাইরেক্ট কোনো কোভিড রোগীর ইন্টারাক্ট না হয়ে থাকে, তাহলে নর্মাল মাস্ককেই, এইটা ধরো নর্মাল বলতে আমি অবশ্যই বলছি ফিল্টার্ড মাস্ক। প্রতিটা মাস্কের ভিতরে দেখবা যে একটা সাদা কাগজের মতো একটা পদার্থ বা কাপড় দিয়ে ফিল্টার করা থাকে, যার মাধ্যমে এই ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অন্যান্য ছোটোখাটো ডাস্টগুলা আটকায় যায়। আর সার্জিক্যাল মাস্কের সিস্টেম তো আরও ভালো, কারণ ওখানে ফোল্ড থাকে 3টা, যেটার ফোল্ডে ধরো কোনো কিছু পড়লে ওই ফোল্ডের মধ্যে জমা হয়ে যায়, যদি একটু ড্রপলেট টাইপের কিছু বড় কিছু থাকে। তো এই কারণে মাস্কটা হচ্ছে নেসেসারি। এবং কি ধরনের মাস্ক নেসেসারি? যেই সব ধরনের মাস্কের ভিতরে একটা ফিল্টার পেপার রয়েছে, সেই মাস্কগুলো আমরা পরবো। এবং কখন, যদি আমরা বাইরে যাই, সবসময় মানে নিউ মানুষের সাথে কন্ট্যাক্ট করি, আমরা বাসায় আসি 8-10 দিন ধরে ঘর থেকে বের হচ্ছে না, আমরা বাসায় 4 জন বা 5 জন থাকি বা 2 জন থাকি, সেই 2 জনই আছি, এদের মধ্যে কোনো শাফল হচ্ছে না, বুয়া আসছে না, ড্রাইভার আসছে না, বা আউটসাইডার কোনো লোক আসা যাওয়া নাই, সেক্ষেত্রে 10 মিনিট পর পর হাত ধোয়া বা মাস্ক পরা ম্যান্ডেটরি না। একবার সব কিছু গুছায় ধুয়ে পরিষ্কার করে নিয়ে, বাসা ডেটল পানি বা ব্লিচ পানি দিয়ে ওয়াশ করে হাতটা ধুয়ে গোসল করে একবারে বসে গেলেই এনাফ। ডেলি একবার করে পরিষ্কার করাটাই এনাফ। তো এই হলো মাস্ক কেন পরি। এরপরে আসছে, আমাদের তো নর্মালি ঠান্ডা জ্বর ভাব হয়, এক্ষেত্রে আমরা হোমলি কি ডিল করতে পারি। আচ্ছা বিথি, হোমলি ডিল করার জন্য আমি বহুবার অনেকগুলো মেডিসিনের নাম বলেছি, যাই হোক আমি আবার রিপিট করে দিচ্ছি। যদি নর্মাল ঠান্ডা জ্বর হয়, জ্বর যদি 100 হয়, 100ই হয়, আমি 101 পর্যন্ত যাব না, 100তেই বলছি এখন।
প্যারাসিটামল খেয়ে নিব আমরা 500 mg প্যারাসিটামল খেয়ে নিব ডেইলি 3 বার, মানে 24 ঘন্টায় 3 বার, ঠিক আছে? 3 8 24, তার মানে হচ্ছে 8 ঘন্টা পর পর। যদি এটা অনেক বেশি হয়ে যায়, জ্বর যদি 103-এর উপরে হয়ে যায়, তাহলে আমরা সেটা 6 ঘন্টা পর পরও খেয়ে ফেলতে পারবো, মানে ডেইলি 4টা করে খেতে পারবো, ঠিক আছে? যেহেতু তুমি বলছো হোমলি হালকা হালকা জ্বর ঠান্ডা, তো সেক্ষেত্রে 3 বার এনাফ। এরপরে এটা করব কতদিন? অ্যাটলিস্ট 5 দিন, অ্যাটলিস্ট 5 দিন পর্যন্ত করব, ঠিক আছে? এরপরে আসো যে তুমি হোমলি জ্বর কাশির জন্য 2-3টা রকমের জিনিস আছে। আচ্ছা, ব্যথার সাথে প্যারাসিটামলের সাথে যদি কারোর গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, স্পেশালি ছেলেদের যদি গ্যাসের সমস্যা থাকে, তাহলে আমরা গ্যাসের যে ট্যাবলেট আমরা খাই নিজেরা, যে কোনো কিছু ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল যা আমরা খেয়ে থাকি, সেটার সাথে প্রতিবারে খাবো, 3 বারে হলে 3 বারে খাবো। এরপরে আসো ঠান্ডা কাশি, হোমলি ঠান্ডা কাশি, যেটা হালকা হালকা সিজনাল ফ্লু, তো সেটা হচ্ছে আমরা খাবো হচ্ছে ফেক্সোফেনাডিল, এটার গ্রুপ নেম পাওয়া যায় ফেক্সো নামে। এটা আমরা 120 mg খাবো একবার, 24 আওয়ার্সে একবার, মানে পুরো দিনে একবার খাবো ফেক্সোফেনাডিল 120 mg একবার খাবো 5 দিন, ঠিক আছে? এরপর যদি মনে করো কারোর শ্বাসকষ্ট হয়, সাথে হোক শ্বাসকষ্ট বা আলাদা শ্বাসকষ্ট, যার ঠান্ডা নাই শুধু শ্বাসকষ্ট, বা ঠান্ডা আছে তার শ্বাসকষ্ট, যার ঠান্ডা আছে তার শ্বাসকষ্ট সে ফেক্সো সহ খাবে, যার ঠান্ডা নাই তার শ্বাসকষ্ট সে শুধু খাবে মোনাস 20 mg একটা 5 দিন, মোনাস 20 mg একটা 5 দিন, ঠিক আছে? ব্যাস, দ্যাটস ইট। প্রচুর পরিমাণে পানি খাবা, স্যালাইন খাবা। বেশি যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকে তাহলে স্যালাইন খাওয়ার প্রয়োজন নাই। কোনো রকম শরবত টরবত বা লেবু পানি, লবণ পানির দরকার নেই। নর্মাল পানি খাবার, রেস্টে থাকবা, ইমিউন সিস্টেম বিল্ড আপ করার চেষ্টা করবা। আচ্ছা, এরপর আরেকজন যে কোয়েশ্চেন করছো সেটা আমি বলে আবার দিকে বলবো ইমিউন সিস্টেম কি করে আমরা বিল্ড আপ করতে পারি। কোয়েশ্চেনটা আগে আনসার করে আসি। থ্যাংকস ফর লাইফ। নন লিভিং থিংসে কতক্ষণ থাকে? বাজার করে কি সব ওয়াশ করে ফ্রিজে রাখতে হবে? ইসরাত জাহান। ইয়েস, বাজার করে সব কিছুই ওয়াশ করে ফ্রিজে কেন, ওয়াশ করেই ধরতে হবে, ঠিক আছে? নন লিভিং থিংসে কতক্ষণ থাকে নট এক্স্যাক্টলি প্রুভেন, বিকজ 10 মিনিট থেকে 10-12 দিন পর্যন্ত থাকতে পারে হার্ড সারফেসে, মেটাল সারফেসে। হার্ড সারফেস বলতে তো সব কিছুই হার্ড সারফেস, একটা আপেলও হার্ড সারফেস হতে পারে। মেটাল সারফেস ঠিক আছে, বাট হার্ড সার্ভিস অনেক কিছুই রয়েছে, তো আমাদের অবশ্যই সেগুলো সব ওয়াশ করতে হবে। তাছাড়া আমরা যখন মাঝখানে ওই যে ফর্মালিনের কেসটা যখন আসলো, তখন থেকেই তো আমাদের সব কিছু আসলে ধোয়ার অভ্যাস হয়েই গেছে, তো অবশ্যই ধুতে হবে, হাত ধুতে হবে, ধরার আগে ধুতে হবে, ফ্রিজ করার আগে মাস্ট ধুতে হবে, এবং রান্নার আগে তো ধুতেই হবে, মাস্ট ধুতে হবে। আচ্ছা, এরপরে কানিস ফাতিমা ওয়াচিং, রাকা ওয়াচিং, নাজিয়া নুফসা, নিয়াজ মোর্শেদ, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক, মানে ভালো ভালো পরামর্শ পাচ্ছি, আলহামদুলিল্লাহ লিটন। আচ্ছা, এবার আমি বলি যে আমরা কেন আমরা কিভাবে ইমিউন সিস্টেম বাড়াতে পারি। ইমিউন সিস্টেমটা কিভাবে আমরা বাড়াতে পারি? ইমিউন সিস্টেম যেহেতু এখন বলছে যে কোভিড-19-এর বিরুদ্ধে লড়ার জন্য আমাদের ইমিউন সিস্টেম ছাড়া আর দ্বিতীয় কোনো অপশান নাই, সেক্ষেত্রে ইমিউন সিস্টেমটা আমরা কিভাবে বাড়াতে পারি। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে কোভিড-19 থেকে বাঁচার জন্য এই মুহূর্তে কেন কোনো ড্রাগ বা কেন কোনো ভ্যাকসিন আবিষ্কার হলো না বলা যাবে না, মানে কাজ করলো না বা কাজ করছে না। এত বড় বড় সায়েন্টিস্ট, এত বড় বড় ডক্টর অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু কেন কাজ করছে না? আচ্ছা, কোভিড-19 হচ্ছে, অনেকে বলছে না যে নতুন ভাইরাস। কেন বলছে নতুন ভাইরাস? আল্লাহ তাআলা তো আমাদের পৃথিবী বানিয়ে সব কিছু একসাথে বানিয়েছে, ঠিক আছে? আচ্ছা, নতুন ভাইরাস ঠিক না, ভাইরাস পুরানোই, কিন্তু মিক্সড ব্রিড কথা তো আমরা অনেক শুনেছি, তাই না? কুকুরের কত রকম মিক্সড ব্রিড হয়ে গেছে না এখন, সেরকম মিক্সড ব্রিড। বা চালের হয়েছে না, ধানের অনেক রকম মিক্সড ব্রিড বের হয়ে গেছে। এই যে বাউকুল খাই, এক ধরনের বড়ই ছিল, সেটার সাথে আপেল বের হয়ে বাউকুল হয়ে গেছে, মিক্সড ব্রিড হয়েছে না? মিক্সড ব্রিড, এটা হচ্ছে মিক্সড ব্রিড,
আচ্ছা, মিক্স ব্রিড হওয়ার কারণে এটার ট্রান্সফরমেশন হয়েছে, এক ধরনের মিউটেশন করে। এবং মনে করো একটা ভাইরাস একজনকে আক্রান্ত করলো, তার শরীরে সে ঢুকে তাকে আক্রান্ত করলো, সেখানে সে ব্রিডিং করবে, ব্রিডিং করে সে তার জেনারেশন বাড়াবে। জেনারেশন যে সে বাড়ালো, সে যে ব্রিডিং করলো, এইখানে কি করে ও জানো? এইটাই হচ্ছে এই কোভিডের টেকনিক, এবং এইখানে কোভিডের কাছে আমরা এখনো ধরা পড়ে আছি। সে এই যে ব্রিডিং করলো, মনে করো একটা মানুষ, সে ব্রিডিং করলো, মানুষই তো হবে, কিন্তু এই ভাইরাসটা কি করছে? ব্রিডিং করলো, সে আর ওই কোভিড-19 সেম থাকছে না। কি হলো? কিছু চেঞ্জ হয়ে গেল। ধরো মানুষ না হয়, একটা চোখ না হয় দুইটা চোখ না হয় একটা চোখ হয়ে গেল, একটা নাক না হয় দুইটা নাক হয়ে গেল। একটু সে নিজেকে মডিফাইড করে ফেলছে, এবং এই মডিফাইড রূপ সে কী করছে? আবার স্প্রেড করে দিচ্ছে, এবং নেক্সট আরেকজন ভিকটিম সে ধরছে, ধরার পর তার মধ্যে যাচ্ছে, এবং সে আবার নতুন ব্রিড তৈরি করে তাকে বের করছে। তার মানে বুঝতে পারতেছো সে কীভাবে মাল্টিপ্লাইড হচ্ছে, এবং কীভাবে সে ডে বাই ডে নিজেকে আপগ্রেড এবং চেঞ্জ করতেছে। ট্রান্সফরমেশন, আমরা যেমন মোবাইলে আসে না, ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড না, আমরা একটা ক্লিক করি, আপগ্রেড হয়ে যায়। এক্স্যাক্টলি দ্য সেম প্রসিডিউরে সে একটা মানুষ থেকে একটা মানুষে যাচ্ছে, এবং ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড বলে আপগ্রেড হয়ে যাচ্ছে, পরেরটায় আরেকভাবে যাচ্ছে, পরেরটায় আরেকভাবে যাচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত কোভিডের আমরা 384 প্রজাতি বা কাস্ট বা রেস পাইলাম, 384। এখন সিজন পরিবর্তন হচ্ছে, এই সময় জ্বর আসলে বা সর্দি কাশি থাকলে তা করোনাতে রূপান্তরিত হবার সম্ভাবনা আছে কি না? রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নাই। তোমার দেহে খোদা না খাস্তা কারো দেহে করোনার ভাইরাসটাই থাকতে হবে। নর্মাল ফ্লু, নর্মাল সর্দি কাশি, নর্মাল ভাইরাস ঢুকে যেটা হয়, সেই ভাইরাস চেঞ্জ হয়ে করোনা হয়ে যায় না। করোনা ঢুকেই করোনা হয়। করোনা 1 ঢুকে করোনা 2 হচ্ছে, করোনা 2 ঢুকে করোনা 3 হচ্ছে, এরকম করে 384 রকমের করোনা হচ্ছে। কিন্তু নর্মাল কোনো ফ্লু, নর্মাল কোনো ইনফ্লুয়েঞ্জা বা নর্মাল কোনো ভাইরাস ঢুকে, অন্য কোনো ভাইরাস ঢুকে করোনা হয়ে যাচ্ছে না। ওটা একটা আলাদাই তো, ও একটা আলাদা জিনিস। মনে করো তোমার কারোর যদি পক্স হয়, পক্স কি চেঞ্জ হয়ে হাম হয়ে যায়? হয় কখনো? হয় না তো। পক্স কি চেঞ্জ হয়ে, মানে পক্স ঢুকলে ওটা চেঞ্জ হয়ে মিজল হয়ে যাবে? এটা হবে না। ওটা একটা অসুখ, এটা একটা অসুখ, যদিও সাইন সিমটম সেম, বাট পক্সেও তোমার গুটি হয়, হামেও গুটি হয়, তো পক্স কি বদলায় হাম হয়? হয় না তো। এখানেও জ্বর ঠান্ডা কাশি হয়, ওখানেও জ্বর ঠান্ডা কাশি হয়, তার মানে কি নর্মাল ফ্লু কি আর করোনা? নো নো নো। তো এখন আমরা হ্যাঁ 384 টাইপস করোনা হয়ে গেছে এখন অলরেডি। হ্যাঁ, এখন মনে করো যে কেন, আমি বলতে চাচ্ছিলাম, কোয়েশ্চেনটা ছিল যে কেন ভ্যাকসিনেশন বের হলো না বলাটা ঠিক না, কাজ করলো না, বা কেন এক্স্যাক্টলি পার্টিকুলার ড্রাগ আমরা কাজ করাতে পারছি না। মনে করে একটা করোনার বিরুদ্ধে আমরা ড্রাগ আবিষ্কার করছি, ভ্যাকসিন আবিষ্কার করছি, এটা দিয়ে সে আরামে মেরে ফেললাম, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ 383, বাকি 383টার জন্য কি হবে? একটাকে তো মারলাম, একটার জন্য তো ভ্যাকসিন দিলাম, কিন্তু এই ব্যাটা তো বহুত চালু, সে তো ওখানে নিজের জেনারেশন চেঞ্জ করে ফেললো, ট্রান্সফরমেশন করে ফেললো, আপগ্রেড হয়ে অন্য জায়গায় চলে গেল। তো হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য কোভিড সিস্টেম? ঠিক আছে, তো যার কারণে আমরা মানে মেডিকেলের আমরা সবাই মানুষজন এবং সায়েন্টিস্টরা, বড় বড় স্যার ম্যাডামরা হিমশিম খেয়ে যাচ্ছে শুধুমাত্র এই যে এর এই ছোট্ট মিউটেশনের জন্য এবং এর এই টেকনোলজিটার জন্য। যে তো আমাদের আসলে এখন মেইন মোটিভ হচ্ছে কোন টেকনোলজিতে ও ব্রিডিং চেঞ্জ করতেছে এবং কোন টেকনোলজিতে ও নিজেকে আপগ্রেড বা ডিফারেন্ট রূপে আবার প্রকাশ করছে, সেই জিনিসটাকে মেরে ফেলা, সেই জায়গাটাকে একটা কোনো পার্টিকুলার যেমন এখন মশা মারার জন্য কিন্তু মশার কি করি আমরা, মশার ব্রিডিং সিস্টেম নষ্ট করে দিই, মশার সেক্সটাকে আমরা বন্ধ করে দিই, যাতে ও আর ব্রিডিং করতে না পারে, আর কোনো বাচ্চা পয়দা করতে না পারে। তো ওই করোনার ক্ষেত্রে এখন এক্স্যাক্টলি দ্য সেম ওইটা বের করা হচ্ছে, যে ওকে আমরা কি করে মানে ইম্পোর্টেড করে দিতে পারি, ও যাতে আর ব্রিড করে নতুন ব্রিড তৈরি করতে না পারে, চেঞ্জ হবে কি সে ব্যাটা আর যাতে তৈরি করতে না পারে,
সেই চিন্তাটা এখন আর কি চলে গেছে। এক্স্যাক্টলি হওয়ার পরে মেরে ফেলা বা হওয়ার পরে ভ্যাকসিন বা হওয়ার পরে ড্রাগ দেওয়ার থেকে ওকেই এখন নিষ্ক্রিয় করে দেওয়া যায় কি না এই পদ্ধতিটা অ্যাপ্লাইয়ের দিকে আমাদের মানে মেইন ব্রেনটা চলে গেছে, এখন কাজ করছে আর কি সায়েন্টিস্টরা। আচ্ছা, এখন মনে হয় আমি বেশ কটা এখন কোয়েশ্চেন স্কিপ করে গেছি, আরেকবার পড়ে আসি। ওকে, এক সেকেন্ড আমাকে একটু টাইম দাও। আচ্ছা, Shafiq Russell, hi, Allah help us, inshallah Allah will help us. Maruf Khan watching, চেঞ্জ হয় কি হয় কোভিড, চেঞ্জ হয়ে কি হয় কোভিড, চেঞ্জ হয়ে COVID-1, COVID-2, COVID-3, COVID-4 এরকম করে 384 কোভিডই রাম আছে এর সবারই, সব পুরাটাই কোভিডই আছে। সিজন পরিবর্তন আসে না, হয় না। আচ্ছা, এটা বলছি ফয়সালকে। ভুইয়া, এটা তো টিনা কেমন আছিস রে? হ্যাঁ, 384 টাইপের করোনা হয়ে যায় ফয়সাল, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েন্ট্রিলা, যাদের লো প্রেশার তাদের কি ইমিউন সিস্টেম উইক থাকে, হাউ টু ইনক্রিজ দ্য ইমিউন সিস্টেম? হ্যাঁ ওয়েন্ট্রিলা, আমি এখন এইটাই বলবো। আর যাদের লো প্রেশার, অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেম উইক বলবো না, তারা একটু তো উইক থাকেই। তবে কোভিডের জন্য কিন্তু হাই প্রেশার এবং ডায়াবেটিস রোগীদের বেশি টেনশন, লো প্রেশারদের টেনশন এখনও আমরা পাই নাই। কোনো কিছু আসলে এখন স্পেসিফিক না, তবে ইমিউন সিস্টেমের সাথে যদি তুমি কোরিলেটেড করো তাহলে উইক তো একটু থাকেই তারা। আচ্ছা, আমি বলছি ইমিউন সিস্টেম কী করে বিল্ড আপ করবো। ও আল্লাহ, 841, হ্যাঁ রিপন, ব্রিডিং চেঞ্জ হওয়াটা তো খুবই প্যানিকিং। হ্যাঁ, মেডিসিন বের হলে তো বেশ টাফ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই কারণেই নাজিয়া নুফসা, এই কারণেই মেডিসিন বা এক্স্যাক্টলি ভ্যাকসিনেশনের থেকে আমরা এখন একটু ডাইভার্ট হয়ে চেষ্টা করছি যে কি করে তার ব্রিডিংটাই স্টপ করে দেওয়া যায়, তাকে ব্রিডিং সিস্টেমটাই তাকে মানে কোভিডকেই ডাইরেক্টলি ইম্পোর্টেড করে ফেলা যায়, সেই জায়গাটা খুব সুন্দর, তুমি খুব বুঝিয়ে বলছো। থ্যাংক ইউ বিনতি, থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝো। আসমা, প্রতিদিন সকালে হালকা গলা ব্যথা হয়, কতক্ষণ পর আর থাকে না, সারাদিন হয় না, আবার পরের দিন সকালে হয়। আচ্ছা, এটা অনেকের মানে কি বলবো, হ্যাংওভার কোল্ড থাকে বা সকালবেলা ফাস্টিং কোল্ড থাকে, এটা হয় অনেকের ক্ষেত্রে হয়। অনেকে এসি ছেড়ে শুলে হয়, অনেকে কান খোলা রেখে শুলে হয়, অনেকের মাথা খোলা রেখে শুলে হয়, অনেকের আমরা পেয়েছি পা খোলা রেখে, কেউ মোজা পরে শোয়, কেউ মাথায় ক্যাপ দিয়ে শোয়, কেউ কান ঢেকে শোয়, কেউ এসিতে ডিরেক্ট শুতে পারে না, কেউ ফ্যানে ডিরেক্ট শোয় না, মশারির উপর একটা কাপড় দিয়ে রাখে। এটা অনেকের হেরিডিটিক্যালি টেন্ডেন্সি থাকে, আবার হাইপার সেন্সিটিভিটিক্যালি টেন্ডেন্সি থাকে, জেনেটিক্যাল থাকে, আবার পার্সন টু পার্সনও এটা হয়। এটা অ্যাকচুয়ালি এখন আসলে সব ঠান্ডা নিয়ে তো মানুষ ভয় পাচ্ছে, বাট এখন এটা তো একটা কমন, তোমার তো হয়তো আমার মনে হয় এটা সবসময় হয়েছে আসমা, আমি যতটুকু মনে করি, মানে এরকম কেস খুব কমন। আনোয়ার, এমন একটা লাইভ দরকার ছিল। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আদনান ফয়সাল যে আমাকে ইনভাইট করে লাইভটা করতে বলেছে। হাই তিথি, হ্যালো শামসিয়া, মিস সাম পার্ট অফ ইয়োর লাইভ, নাও আই এম অন। অসুবিধা নেই, এটা মেবি থাকবে, সেফ থাকবে, 3-4টা কোয়েশ্চেনের আনসার করছি। আচ্ছা, এখন আমি বলবো যে ওয়েন্দ্রিলা জিজ্ঞেস করছে যে হাউ টু ইনক্রিজ দ্য ইমিউন সিস্টেম। আচ্ছা, হাউ টু ইনক্রিজ দ্য ইমিউন সিস্টেম, এটা তো সবাই জাহাঙ্গীর কবির স্যারের আমরা ভিডিও দেখে মোটামুটি অলরেডি সবাই জেনে ফেলেছি। তারপরেও যারা জানো নাই, অবশ্যই জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করবা। উনি খুব সুন্দর করে ইমিউন সিস্টেম বিল্ড আপের কিছু প্রসিডিউর, কিছু ফুড হ্যাবিট, কিছু এক্সারসাইজ এবং কিছু ডিফারেন্ট টিপস দিয়ে থাকেন। তার মধ্যে আমি তোমাদেরকে কিছু কমন কথা বলে দিই। এখন যেহেতু আমরা সবাই লকডাউন এবং এখন যেহেতু আমরা একটা কনজারভেটিভ মানে সিচুয়েশনে আছি, এখন আমি যদি তোমাকে বলে দিই যে তুমি টোফু খাবা, তুমি নর্মাল গরুর দুধ না, তুমি সয়া মিল্ক খাবা, অ্যাকচুয়ালি বা তুমি এটা না লেবুর রস না, তুমি অ্যাপেল সিডার ভিনিগার খাবা উইথ মাদার, এগুলো বললে আসলে এই মুহূর্তে একটা হাস্যকর সিচুয়েশন হয়ে যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে আমরা চাল ভাত ডাল লবণ তেল 2 দিন পর জুটবে না, বাট এগুলো সবই ইমিউন সিস্টেম বিল্ড আপ করে। এখন তুমি নর্মালের মধ্যে কী কী জিনিস ইমিউন সিস্টেম বিল্ড আপ করতে পারো, তার মধ্যে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর কথা বলছি। থ্যাংক ইউ, একটু পানি খেয়ে নিও, গলা শুকিয়ে যাবে। তো তোমারে আমি চা খাইতে বলছিলাম দেখে আমার পানি খাইতে বলো না। আচ্ছা ঠিক আছে, খাবো, প্রবলেম নাই, খাচ্ছি।
তো এটার মধ্যে আমি একটা টেকনিক বলে দিব, সেই টেকনিকের সাথে মিলায় তুমি যে কোনো খাবারকেই ইমিউন সিস্টেম বিল্ড আপ করবে কি করবে না সেটা বুঝে খেয়ে নিবা, ঠিক আছে? কি সেটা হতে হবে কি? প্রোটিন 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 তো বুঝো, হ্যাঁ? আমিষ শর্করা, শর্করা জিনিসটা, আমিষ হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা। প্রোটিন বলতে কি বুঝি এখন আমি এবার এটারও শর্টকাট একটা টেকনিক বলে দিব। যত লিভিং জিনিস আমরা খাই, মানে যত লিভিং অ্যানিমেল খাই আমরা, অ্যানিমেল হোক বার্ড হোক, তাদা এবং তাদের ডিম, তাদের গোশ, তাদের ডিম, তাদের দুধ, তিনটাই আমরা প্রোটিন পাই, তিনটাতেই আমরা প্রোটিন পাই। গরুর গোশে আমরা প্রোটিন পাবো, গরুর দুধ তো সবাই আমরা জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি সুষম খাদ্য, আর গরু তার ডিম হয় না। মুরগির গোশে আমরা প্রোটিন পাবো, মুরগির দুধ হয় না, মুরগির ডিমে আমরা প্রোটিন পাবো। যে কোনো ধরো পাখি, মনে করো কবুতর খাই আমরা, হাঁস খাই আমরা, কোয়েল পাখি খাই আমরা, এগুলো সবগুলা কি হাইলি প্রোটিন, এবং এদের ডিম কি হাইলি প্রোটিন। এই মুহূর্তে তুমি যেগুলো পাচ্ছ এগুলো সব প্রোটিন। এটা হলো একটা শর্টকাট ফর্মুলা, এবং এই প্রোটিন, বেশিরভাগ প্রোটিনের থ্রুই আমরা ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করতে পারি। খুব শর্টকাটে যদি বিল্ড আপ করতে চাও তাহলে, বা ধরো আমি নন লিভিং, মানে নন ভেজিটেরিয়ান না, আমি ভেজিটেরিয়ান জিনিস দিয়ে আমার ইমিউন সিস্টেমটাকে বিল্ড আপ করতে চাই, তাহলে কি এটার একটা শর্টকাট এবং টেকনিক্যাল কথা হচ্ছে এনি কাইন্ড অফ সিডস, এনি কাইন্ড অফ সিডস, ডাল, সুষম খাদ্য, ডাল, সব রকম ডালই কিন্তু কোনো না কোনো সিডস, হ্যাঁ? মসুর, মুগ, মাসকালাই, এগুলো কি? এগুলো ছোট ছোট, এগুলো সিডস। এই যে কোনো সিডস, নাটস কি এক ধরনের সিডস না? সিডস, হ্যাঁ, সেই নাটস, এগুলো কি সব সিডস। এই সিডসগুলোর মধ্যে কি, তারপরে ধরো মটরশুঁটির মটরগুলো, দানাগুলো কি, এগুলো সিডস না? সিডস। এই সিডসগুলা, গরুর দুধে কি কোভিড থাকতে পারে? গরুর দুধে কি কোভিড থাকতে পারে? কোভিড 70 ডিগ্রি টেম্পারেচারের উপরে থাকে না, গরুর দুধ 100 ডিগ্রির উপরে পাস্তুরাইজড হয়, যদি আমরা পাস্তুরাইজড কিনি বা বাসায় পাস্তুরাইজড করি। নন পাস্তুরাইজড ফুড তো আর আমরা খাই না, আমরা তো না, এখন পর্যন্ত এটা আমি শুনি নাই যে গরুর গোশে কোভিড হয়েছে এবং গোশ খেয়ে ফেলছি আমাদের কোভিড হয়ে গেছে, বা গরুর দুধে কোভিড ছিল সেই দুধ খেয়ে ফেলছি কোভিড হয়েছে। তা তারপরও যেটা লজিক্যাল কথা আমার কাছে মনে হয় যে গরুর দুধে তো দুধ তো 100 ডিগ্রি টেম্পারেচার নিচে পাস্তুরাইজড হয় না, আর নন পাস্তুরাইজড মিল্ক কিন্তু আমাদের কাছে আসে না। আর বাসায়ও আমরা 100 ডিগ্রিতে ফুটায় যখন ওই যে বলক এসে, দুধ দেখবা সবসময় বলক এসে দুই পাশে পড়ে যায়, যখন ওই পড়ে যায় বুঝতে হবে যে 100 ডিগ্রি টেম্পারেচার হলেই ওই পড়ে যাওয়া বলকটা আসে, তার মানে হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। এখন পর্যন্ত এরকম কোনো নিউজ আসে নাই, আমার কাছে আসে নাই। তো যাই হোক, ইমিউন সিস্টেম বিল্ড আপ করার আমি যে 2-3টা ওয়ে বলে দিলাম, প্রোটিন, তার মধ্যে নন ভেজিটেরিয়ান প্রোটিন এবং ভেজিটেরিয়ান প্রোটিন বললাম। এছাড়া ফ্রুটস এখন এই মুহূর্তে বলাও একটা ভেজাল, কে প্রতিদিন ফ্রুটস আনবে? ফ্রুটস তার জমা রেখে খাওয়া যায় না। তো আশা করি প্রশ্নটা ছিল হচ্ছে নোয়েন্দ্রিলার, তুমি আশা করি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা, এবার আসতেছো যে, আচ্ছা গরুর দুধের কথা মারুফ তুমি বুঝছো মনে হয় না। আচ্ছা, যাদের অন্য কোনো অসুবিধার জন্য প্রোটিন রেস্ট্রিক্টেড করা, আচ্ছা তারা কি করবে? যাদের প্রোটিন রেস্ট্রিক্টেড করা, তোমার কি ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান 2 রকম প্রোটিনই রেস্ট্রিক্টেড করা, সেই ক্ষেত্রে তুমি ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য দুধ ইউজ করবা। দুধ কি রেস্ট্রিক্টেড? ল্যাকটোজ প্লাস প্রোটিন দুইটাই কি রেস্ট্রিক্টেড? তাহলে সেক্ষেত্রে ইমিউন সিস্টেম বিল্ড আপ করার জন্য তুমি ঘি খাবা। ঘি খেতে হবে। ঘি কি তোমার ঘি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঘি কোলেস্টেরল বা মানে তেল চর্বি জাতীয় জিনিস, কিন্তু যেহেতু এটা দুধ থেকে তৈরি হয় সেহেতু এটার মধ্যে এটা ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করে। প্রোটিনটা ওর থাকে না, ও কি বলবো এটাকে বাংলায়, স্নেহ জাতীয় পদার্থ হয়ে যায়, কিন্তু প্রোটিনটা ওর মধ্যে থাকে। তুমি দুধ যদি না
দুধও যদি তোমার রেস্ট্রিক্টেড থাকে, ল্যাকটোজ রেস্ট্রিক্ট থাকো, প্রোটিন রেস্ট্রিক্ট থাকো, সেক্ষেত্রে ঘি যেটা হচ্ছে তোমার কোলেস্টেরল জাতীয় জিনিস, তোমার স্নেহ জাতীয় পদার্থ, সেটা খেতে পারো। তিথি নাজমুল খান বলে, বুঝতে পারলাম, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েন্দ্রা, টি কফি কি আসলে হেল্পফুল? গ্রিন টি হেল্পফুল ফর ফাইট কোভিড? অ্যাপেল কিভাবে জীবাণুমুক্ত করব? ওয়াটার ওয়াশ কি ইনাফ? ওয়াটার ওয়াশ তো আসলে আমাদের যখন আমরা পেলাম প্রথমে কি বলে ফর্মালিন, তখনই তো ওয়াটার ওয়াশ এনাফ ছিল না। তখনই তো বলা হয়েছিল হয় একটু লবণ পানি, নয় একটু ভিনিগার পানি, এতে চুভায় রেখে হাফ অ্যান আওয়ার চুভায় রেখে খাওয়া লাগবে। আর এখনও সেটাই করা লাগবে, হয় লবণ পানি নয়তো পানি, ওই যে ভিনিগার পানি। আচ্ছা, টি অ্যান্ড কফি আসলে তেমন হেল্পফুল না বলবো কি। আচ্ছা, আমি তাহলে এটার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে এখন বলছে, ধরো করোনা আমার মুখে চলে গেল, গিয়ে গলায় বসে থাকলো, আমি গরম আগুন 100 ডিগ্রি টেম্পারেচারের কফি খেয়ে ফেললাম, করোনা মরে ভূত হয়ে গেল বা পেটের মধ্যে চলে গেল। পেটে গিয়ে সে পেটের যে আমাদের কি বলে অ্যাসিড আছে, মানে আমাদের যে কি বলবো ডাইজেস্টিভ জুস আছে, সেটার সাথে মিশে করোনা একদম শেষ, ফিনিশ। আচ্ছা, বাসায় এসি চালানো কি রিস্কি? বয়স্ক বা বাচ্চারাদের ব্যাপারে কতখানি সতর্ক থাকা প্রয়োজন? আচ্ছা, আমি বলছি। তো এইভাবে যে করোনার যে মেরে ফেলার সিস্টেমটা বের করছে মানুষজন, এটা একটু খুবই একটা হাস্যকর ব্যাপার। করোনা গলার মধ্যে যখন যায়, পানি মুখ দিয়েই তো যাচ্ছে এবং নাক দিয়ে, রুট কিন্তু তার একটাই, এই মুখের রুট। এই মুখটা নাক দিয়েও যায়, চোখের পানি অনেক সময় দেখবে গিলা ফেলে আমরা নোনতা লাগে, নাক দিয়েও যায়। 3টা রুট দিয়ে এই মুখের ভিতরে যেতে পারে, কিন্তু রুটটা হচ্ছে কি এই মুখ, খাবারের অন্ননালীটা। তো এখানে করোনাটা যখন চলে গেল, গিয়ে ও কিন্তু ওখানে বসে থাকে না যে কখন তুমি গরম পানি, গরম চা, আদা চা, লবণ চা, রসুন পানি খাবা, ওই গরমেও মরে যাবে বা গরমেও ফ্লো হয়ে ওই পানির সাথে ও স্টমাকে যাবে, গিয়ে স্টমাকের অ্যাসিডের সাথে ও মরে যাবে, এই অপেক্ষায় ও বসে থাকে না। ও ঢুকে কি করে, হোস্ট সেল বলি আমরা, হোস্ট সেল খুঁজে। হোস্ট সেল মানে হচ্ছে বডির যে কোনো একটা সেল হতে পারে, সেই সেলের মধ্যে ও সাথে সাথে নিজে চলে গিয়ে কি করে ওটাকে একটা বাসা বানায় ফেলে। সেখানে সে তার যে যা করার, বর্নিং করার বা মাল্টিপ্লাই করার, সেটা করতে থাকে। এবং এটা যদি ধরো কোনোভাবে যদি তুমি গিলে ফেলো, সে যদি স্টমাকে চলেও যায়, তারপরেও স্টমাকে সে ওই হোস্ট সেলের মধ্যেই যাবে। এবং হোস্ট সেলটা কার? আমার বডির সেল। আমারই যদি স্টমাকে গিয়ে পড়ে যায়, স্টমাকের অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা স্টমাক যে জুস, সেটা কি আমার বডির সেলকে মেরে ফেলে না। তাহলে করোনা ওই সেলের মধ্যে খুবই সেফ, সিকিউর অ্যান্ড প্রটেক্টিভলি বসবাস করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিছু কোয়েশ্চেন জমে গেছে, আরেকবার পড়ে আসি। প্রোটিন রেস্ট্রিক্টেড যাদের, তিথি আমি বলছি। আচ্ছা, ওয়েন্দ্রিলা, আশা করি বুঝছো। অ্যাপেল কিভাবে ওয়াশ করব বলছি, বাসায় এসি চালানো। আমার কিছু প্রশ্ন ছিল না, কিন্তু অনেক কিছুই জানতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাসায় এসি চালানো এই মুহূর্তে রিস্কি এই কারণে বলা হচ্ছে যে এখন ঠান্ডা লাগানোটা সেফ না। কেন? যে ফয়সাল আমাকে জিজ্ঞেস করছিল ঠান্ডা লাগানোটা কি সেফ না, এই জন্য যে এই ঠান্ডা আবার চেঞ্জ হয়ে কোভিড ঠান্ডায় পরিণত হয় কিনা। না, এই যে ঠান্ডা লাগানোটা সেফ না, কারণ হচ্ছে ঠান্ডায় আমাদের ইমিউন সিস্টেমটা খুব পুয়ার হয়ে যায়। ইএসআর বলে, তোমরা যদি কেউ ব্লাড টেস্ট কখনো করে থাকো, দেখবা যে তোমাদের সিভিসির সাথে সবসময় ইএসআর একটা বের হয়, ইএসআর রিপোর্ট আমরা নেই। ইএসআরটা খুব হাই হয়ে থাকে এই সময় নর্মাল ঠান্ডা লেগে থাকলে, আর ওই কারণে আমাদের ইমিউন সিস্টেমটা খুব পুয়ার হয়ে থাকে। সেই জন্য বারবার করে তোমাদের সবাইকে বা আমরা সবাইকে নির্দেশ দিচ্ছি যে অ্যাটলিস্ট গায়ে বুঝে পড়ে ঠান্ডাটা লাগিও না। তো তোমাদের ইমিউন সিস্টেমটা যেহেতু বাড়াচ্ছই, তাহলে আর কমাবা কেন? সো এসি, ঠান্ডা পানি, এগুলো শুড বি অ্যাভয়েডেড ইন দিস সিচুয়েশন। এগুলোকে আপাতত একটু করে রাখো, মানে এগুলো
এখন অতটা করো না, অ্যাভয়েড করো। এত গরম তো পড়ে নাই বেসিক্যালি, আমরা যেহেতু সবাই বাসায় আছি, ঠান্ডার তো আর এভাবে অত গরমের একটু কষ্ট তো করতেই হবে, হালকা কষ্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমি বলি, তোমরা হাসতেছো কেন? হাসাহাসির কি আছে এখানে? এত দুঃখের বিষয়, মানে এত কঠিন সিরিয়াস মোমেন্টে তোমরা হাসাহাসি করতেছো, একজন হা দিছো, আবার নিচে হা দিছো, আবার নিচে দেখছো হাসির কি, আবার ওইখানেও হা দিছো, ফাইজলামি শুরু করছে সবগুলা। তো হাসির কথা পাচ্ছে না? দাঁড়াও, আরেকটা কোয়েশ্চেন আনসার করি, তারপর আমি নিজেও কিছু দুই চারটা হাসির কথা বলবো। বেশি সিরিয়াস কথা আমি তো নিজেও বলতে পারি না। আচ্ছা, তাহলে কোভিড গলায় চলে গেলে হোস্টেলে ঢুকে দেন কি আর কিছু করার আছে? না বন্ধু, আর কিছু করার নেই। ওখানে কোভিড আক্রান্ত সে, তখন সে করোনা পজিটিভ, তারপরে করোনা ট্রিটমেন্ট চলবে। নাজিয়া, গুড শো, ফয়সাল, আদনান, ফারজানা, রহমান অ্যান্ড শামসিয়া, থ্যাংক ইউ। বিনতি, ঋতু বন্ধু, আদনানকে একটু হাসতে দাও। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, হ্যাঁ, এই কথাটা একজন জিজ্ঞেস করছে, কথাটা যদিও খুব ডিপ, একটু হাসিরই, কিন্তু তারপরেও কথাটা কিন্তু খুব লজিক্যাল। কি সেটা শুনবা? সেটা হচ্ছে, আমাকে একজন জিজ্ঞেস করছে, আমি হাত ধুলাম, হাতে মনে করো আমার করোনার জার্মস আছে, আমি হাত ধুলাম, হাত ধোয়ার পরে ওই পানিটাতে একটা জায়গায় যাবে, পানিটা তো কোথাও না কোথাও যাবে, আমাদের এখানে পাইপ দিয়ে যে কোথায় যায়, যাই হোক কোথাও তো যাবে, সেইখানে কি করোনা ফ্লোটেড অবস্থায় থাকবে কিনা, এবং সেই পানিটা গিয়ে তো কোনো না কোনো জায়গায় মাটিতে মিশবে, সেই মাটিতে কি করোনা আবার স্প্রেড হবে কিনা? খুবই লজিক্যাল প্রশ্ন কিন্তু, এবং খুবই ডিপ কোয়েশ্চেন। কিন্তু ডাক্তার আমাকে বলেছে হাসি খুশি থাকতে, তাহলে নাকি হার্ট ভালো থাকে। আচ্ছা, হাসি, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, একটু হাসাহাসি করা উচিত, এত দুঃখ ভাল লাগে না। হাসুক, বাট আমার পোস্টে হাসবে কেন? হ্যাঁ, তাই তো, ওর কোন পোস্টে হাসছে রে ভাই, একটু দেখে আসি তো। সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা, ওই জন্য হাসছে যে যা যা তুমি জানছো, তার মানে এগুলো সবই তোমার কোয়ারিজ ছিল মনের অজান্তে, কিন্তু মনেরই অজান্তে, হৃদয়ের প্রান্তে তুমি জিনিসটা জানতে পারো নাই, তাই ফয়সাল হাসছে। ঋতু, তো যাই হোক, তোমরা কি শুনবা এটার উত্তরটা? হাত ধুলে সেই ধোয়া পানিতে যদি কোভিড থাকে, সেই পানি যদি কোনো ম্যানহোলে গিয়ে পড়ে, সেই ম্যানহোলের পানি যদি কোনো সয়েলে যায় বা আর্থে যায় বা মাটিতে যায়, সেইখানে কি কোভিড থাকে কি না? আচ্ছা, হ্যাঁ, মজা করো, সমস্যা নেই, কথা শুনতে শুনতে একটু মজা করতাম, বোরিং কথা সারাক্ষণ শোনা যায় না। আসলে সেখানে আমি এইটার কোনো এক্স্যাক্ট উত্তর পাইনি, আমাকে প্রায় 10-15 দিন আগে একজন জিজ্ঞেস করছে, সেটার উত্তর আমি আসলে অনেক দিন ধরে খুঁজতেছি, WHO-র কাছেও খুঁজলাম, আবার কয়েকটা কোভিড গ্রুপে যোগ আছে ডক্টরসদের, সেগুলো তো দেখলাম, কেউ এভাবে দিতে পারেনি। তবে আমার লজিক্যালি আমি একটা উত্তর বের করেছি, এটা আমার লজিক্যালি, একটা WHO দ্বারা প্রুভেন কোনো লজিক না। তোমাদের কাছে যদি মনে হয় যে লজিক্যালি এবং এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ এটার কোনো উত্তর এই মুহূর্তে আমি এক্স্যাক্ট উত্তর দিতে পারছি না। সেটা হচ্ছে, যদি আমরা হাত ধুয়েই ফেলি, যদি আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজই করি, যদি আমরা যে কোনো বাংলা সাবান, যে কোনো ক্ষারযুক্ত সাবান, সার্ফ এক্সেলই হোক না কেন, যে কোনো ডিসইনফেক্টেন্ট দিয়ে হাত ধুয়ে ফেলি, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসইনফেক্টেন্টস? ডিসইনফেক্টেন্টস মিনিং হচ্ছে, আমরা ওটি রুম ডিসইনফেক্টেন্ট করি, মানে হচ্ছে আমরা যেই জিনিসটা দিয়ে পুরো ওটি রুমটা মুছছি বা পুরো জায়গাটা মুছছি, সেই জার্মসগুলা সেখান থেকে চলে যায় তা না, কিন্তু সেই জার্মসগুলো সেখানে মরে যায়, সেই জার্মসগুলো সেখানে মরে যায়। তাহলে আমরা যখন হাত ধুচ্ছি কোনো ডিসইনফেক্টেন্ট দিয়ে, শুকনা পানিতে তো আর ধুচ্ছি না, তাহলে ডেফিনেটলি সেইখানে আমাদের হাতে যে কোভিড থাকতেছে, সেটা কি হচ্ছে? মরে যাচ্ছে। সেটা কি হচ্ছে? মরে যাচ্ছে। আর তাছাড়াও পানিতে মনে হয় 10-12 দিন সার্ভাইভ করতে পারে, 10-12 দিন পর আলটিমেটলি মরে যায়। মাটিতে সে 7 দিন বা 1 সপ্তাহ সার্ভাইভ করতে পারে, 7 দিন পর সে আলটিমেটলি মরে যায়। তো আর হাত ধোয়ার সময় আমরা যে কোনো চা ইউজ করে থাকি না কেন, সেটাতে অলরেডি
কোভিডটা মরেই যায়, তো ওই পানিতে বেসিক্যালি ওটার ডেড বডিটা চলে যাচ্ছে। আমার কাছে এটাই মনে হয়েছে উত্তর। এর আগে পরে আমি এটা একদম এক্স্যাক্টলি কোনো লজিক্যাল কোনো রেফারেন্স দিতে পারছি না। আচ্ছা একটু পড়ি তো, শুনবো। ওকে, শুনছো না মারুফ? ইনশাল্লাহ বিকাশে পেমেন্ট করতে পারো। অন্দুবালা বিকাশ আছে তো, কিসের কত উপরে এখন আর যেতে পারতেছি না, জানি না ওটা ওদের পার্সোনাল হবে। বলো। হ্যাঁ বলছি আসমা, শুনছো নিশ্চয়। গাইস বি অন টপিক, ফানগুলো পুতুলের গানের সময় আমরা করতে পারবো। আচ্ছা ওকে ওকে বিন্দিমণি, আমাকে দিয়ে দিও বন্ধু। কি আমি আসলে এটা বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো আশা করি তোমরা কোভিডের পজিটিভ হওয়ার পর রিকভারি করার পর কি দ্বিতীয়বার এই ব্যক্তির কোভিড পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কিনা? ভেরি গুড অ্যান্ড ইনিশিয়েট, মানে পারফেক্ট কোয়েশ্চেন। হ্যাঁ আছে, আছে। আমাদের ইমিউন সিস্টেম, আমাদের কোভিডের এগেনস্টে যেমন আমরা ড্রাগস বা ভ্যাকসিন যেই কারণে আমরা দিতে পারছি না, এক্স্যাক্টলি সেই কারণেই আমাদের কোভিডের বিরুদ্ধে আমাদের বডিতে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি তৈরি হলেও সেটা কোন কোভিডের বিরুদ্ধে হয়েছে সেটা হচ্ছে জরুরি। মনে করো আমাদের শরীরে, একজনের শরীরে কোভিড, যেহেতু আমি বলছি 384 রকমের কোভিড বের হয়েছে, তাহলে মনে করো কারোর দেহে 300 রকম 1 নম্বর কোভিড ঢুকছে, তার সে ওটা থেকে কিওর হয়ে চলে আসছে, তার শরীরে আবার দ্বিতীয়বার কোভিড যে 1 নম্বরে ঢুকবে তার কিন্তু কোনো আর গ্যারান্টি নাই, তার মধ্যে অন্য আরেকটা কোভিড আসবে। তাহলে ওর বডিতে যে ইমিউন সিস্টেম তৈরি হবে বা যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি তৈরি হবে সেটা কিন্তু আসলে এই নতুন কোভিডের জন্য আর অ্যাপ্রোপ্রিয়েট না। এক্স্যাক্টলি যে কারণে ড্রাগ অ্যান্ড ভ্যাকসিনেশন কাজ করতেছে না, সেই কারণেই কোভিডের এই চেঞ্জটা, চেঞ্জিং কোভিড যখন ঢুকবে একজনের শরীরে সেকেন্ড টাইম, সে সেটা থেকে মুক্ত না। বুঝছো না রিপন? সাদিয়া আক্তার ওয়াচিং, তোমার লজিকটা ঠিক মনে হচ্ছে। হ্যাঁ আমারও এটাই আসলে ঠিক মনে হয়েছে, কারণ ডিসইনফেক্টেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে মেরে ফেলা। এই যে আমরা যে এত কিছু ঘরবাড়ি যে ওয়াশ করতেছি, ঘরবাড়ি কিন্তু আমরা পানি দিয়ে ধুয়ে ফেলতেছি না, ওয়াশই করতেছি কোনো না কোনো ডিসইনফেক্টেন্ট দিয়ে। ব্লিচিং পাউডারের সিস্টেমটা জানো তো না? 1 লিটার পানিতে 2 চামচ ব্লিচিং পাউডার দিয়ে সেই পানিটা স্প্রে করে 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 পুরো ঘর মুছতে হয়। তো আমরা যখন মুছি তখন যদি কোথাও না কোথাও কোনো জার্মস বা কোনো কোভিড হোক, কোনো ভাইরাস, অন্য কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, সালমোনেলা, শিজেলা যাই হয়ে থাকুক, সেগুলো কি হয়, মরে যায়। ওদের ডেড বডিগুলো তো থাকেই, ওটা তো মরে যায়, ওকে তো আমি ধুয়ে ওয়াশ আউট করে ইয়ে করি না। তো আসলে হয় কি, মৃতগুলা থাকে। তো হাত ধোয়ার সময়ও আমার মনে হয় যে দ্য সেম টেন্ডেন্সি শুড বি দ্য প্রসিডিউর। কি মানুষ কোভিডে মারা গেলে মাটি দেওয়ার পরে কবর হতে কি কোভিড ছড়িয়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মাটির মধ্যে কোভিডটা চলে যায়, সয়েলে সবচেয়ে বেশি যায় সয়েলে, কিন্তু সয়েলে 1 সপ্তাহ পর্যন্ত যদি সে কন্টামিনেটেড না হতে পারে, অন্য কোনো ক্যারিয়ার দ্বারা সে যদি ছড়ায় যেতে না পারে, তাহলে ওইখানে সে 1 সপ্তাহের মধ্যে নিজেই মারা যায়। সয়েলের মধ্যে কিন্তু সে ব্রিডিং করে আবার নতুন জেনারেশন তৈরি করে বড় হতে পারে না, স্প্রেড আপ হতে পারে না, ওখানেও 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। পানিতেও সেম, নন লিভিং প্রত্যেকটা জিনিসেই কিন্তু আর ব্রিডিং করতে পারে না, ওখানে একটা টাইম রেঞ্জ পর্যন্ত, পার্টিকুলার একটা টাইম রেঞ্জ পর্যন্ত ও হচ্ছে সেখানে স্ট্যান্ড বাই করতে পারে। মনে করো পানিতে বললাম যেটা আমি 10-12 দিন, মাটিতে 1 সপ্তাহ, মেটালিক কোনো জিনিসেও 10-12 দিন, বডিতে 10 মিনিট, বডি স্কিনে, তারপরে কাপড়েও এরকম হাফ অ্যান আওয়ার, 25 থেকে 30 মিনিট। এটা লিস্ট আছে, এটা গুগলে সব জায়গায় একদম ভরা ভরা দেওয়া আছে। এটা ওভাবে করে শুধুমাত্র একটাই শুধু পজিটিভ দিক হচ্ছে যে এটা শুধুমাত্র মানব দেহের মধ্যেও, তা পার্টিকুলারলি যদি এই নাক মুখ দিয়ে গলা শ্বাসতন্ত্র দিয়ে ঢুকতে পারে, তখনই সে নিজেকে ব্রিডিং আপ করতে পারে।
অন্য কোনো জায়গায় ওর ব্রিডিংয়ের কোনো রেকর্ড পাওয়া যায় নাই। এই একটা একটু পজিটিভিটি ওর। যদি এমন হতো যে মাটিতে ছড়ানোর পর ওখানেও ব্রিডিং করছে, তাহলে তো গেছিলাম, আল্লাহ না করুক আমরা। তোমার লজিক ঠিক আছে, কজ কোভিড-19 হচ্ছে অয়েলি, এটা সোপ দিয়ে ওয়াশ করলে ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়েছে জেসমিন। আর মারুফ, তোমার আনসার পাইছো তো তুমি, না? এটা একটু প্যাথেটিক হলেও সত্য। তাজরিন ফারহানা, টাকা পানিতে ডিটেলস দিয়ে ঘর মুছলে কি জীবাণু কি যায়? পানিতে ডেটল দিয়ে ঘর মুছলে কি জীবাণু যায়? হ্যাঁ হ্যাঁ, ডেটল তো খুব ভালো, হাইলি ডিসইনফেক্টেন্ট। এটা তো আমরা ওটি টেবিলে ইউজ করি। ডেটল, ফিনাইল, হেক্সোজল, ব্লিচিং পাউডার, এগুলো খুব ভালো। এবং কি তুমি যদি বাসায় এখন তোমার কাছে যা আছে, যে কোনো বাংলা সাবান, হুইল পাউডার, সার্ফ এক্সেল, যে কোনো কিছু, এগুলো সব কিছুতেই ব্লিচিং পাউডার থাকে। কেন বলছি এগুলো দিতে? কারণ এগুলো সব কিছুতেই ব্লিচিং পাউডার থাকে। আর ব্লিচিং পাউডার যেহেতু ডিরেক্টলি তোমার কাজ করে, সে ইনডিরেক্টলি তোমার যে কোনো প্রকার ডিটারজেন্ট পাউডারের মাধ্যমে এটা কাজ করবে, এটা তোমার কাজ করবে। আসমা, টাকাতে, তাজরিন ফারহানা, টাকাতে হচ্ছে টাকার মাধ্যমে, টাকা হচ্ছে তোমার একটা নন লিভিং সার্ভিস। এটা হচ্ছে পেপার সার্ফেসে এক্স্যাক্টলি কত মিনিট বা কত ঘন্টা থাকে আমি বলতে পারতেছি না, মনে হয় 48 ঘন্টা থাকে, আমি একদম এক্স্যাক্টলি বলতে পারছি না, 48 ঘন্টা বা 24 ঘন্টা এরকম, মানে একদিন বা 2 দিন থাকে। হ্যাঁ, আচ্ছা, শেষ 10 মিনিট চলছে। আচ্ছা, ঠিক আছে। তো টাকাটা হচ্ছে তোমার যেহেতু 10 দূরও, তোমার 10 করছি, 24 ঘন্টা বা 48 ঘন্টা থাকে এক্স্যাক্টলি। আমি আসলে ওই লিস্টটা সামনে থাকলে তোমাকে বলে দিতে পারতাম তাজরিন। তো তুমি টাকা, আসলে আমরা তো এই মুহূর্তে টাকা ডিল করছি না, আমরা মানে টিকাশের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করছি যেখানে যা আসে। আর যদি দোকানে যাচ্ছি, যে কার্ড পাঞ্চ করে দিতে চাই, আর টাকা যদি তোমার একদম দিতেই হয়, সেক্ষেত্রে গ্লাভস পরে দেওয়ার চেষ্টা করবা। যদি হ্যান্ড টু হ্যান্ড দাও, গ্লাভস পরে দেওয়ার চেষ্টা করবা, ডিসপোজেবল গ্লাভস। টাকাটা এমন জায়গায় রেখে দিবা যে 3-4 দিন পর্যন্ত আর ধরবা না, ওইটা অন্য টাকা ইউজ করবা, ওটা আর ধরলা না মনে করো, আর গ্লাভসটা ফেলে দিলাম। আর একটা উপায় আছে, ওই একটা আমি ইন্ডিয়ান একটা ইয়াতে দেখলাম, কোভিড নিয়ে অনেকে অনেক রকম ভিডিও ট্রল দিছে। তো ও করছে কি, টাকাটা এনে ওই আয়রন আছে না, আয়রন টেবিলের উপর রাখে এক পাশে আয়রন করে আগে করে, আবার আরেক পাশে উল্টা দিয়ে চিমটা দিয়ে টং দিয়ে উল্টা আবার আরেক পাশে আয়রন করে। আমি জানি না এটা কতটুকু কি, এটা একটা ফানি ট্রল ছিল। বাট আমার মনে হয় যে গ্লাভস পরে টাকাটা ইউজ করা উচিত, আর গ্লাভসটা ফেলে দেওয়া উচিত, ডিসপোজেবল গ্লাভস ইউজ করা উচিত, এবং টাকাটা এমন জায়গায় রেখে দেওয়া উচিত যেটা হচ্ছে ওই যে 48 ঘন্টা বা এক্স্যাক্টলি যে চার্টে যে টাইমটা আছে, যে পেপারে কতক্ষণ করোনা বেঁচে থাকে, ওই টাইমটুকু ওই টাকাটা আর রিইউজ না করা উচিত। আর যদি রিইউজ করতেই হয় ইন কেস, তাহলে আবার গ্লাভস পরে নেওয়া উচিত। এইটুকু আমি সাজেস্ট করব। এভাবে একজন বোঝাবে যে সে করোনা আক্রান্ত, প্রাথমিকভাবে কোথায় পরীক্ষা করা যাবে? আচ্ছা ফয়সাল, কিভাবে একজন বুঝবে করোনা আক্রান্ত? এখন তো প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য বেশ 7-8টা জায়গায় তোমার আইইডিআরবি ছাড়া 7-8টা জায়গাতেও করছে, এবং আইসিডিডিআরবিতেও শুরু করছে। মিরপুরে ওই যে 1 নম্বরে, প্রত্যেকটা এলাকায়, মিরপুর, মোহাম্মদপুর, বসুন্ধরা, ওইদিকে প্রত্যেকটা এলাকায় একটা করে করছে। এবং এবার আজকে শুনলাম সরকার থেকে ফোর্স করা হয়েছে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা বেসরকারি হসপিটালগুলোতে একটা করোনা কর্নার থাকবে, এবং করোনা পেশেন্ট নেওয়ার এবং ট্রিটমেন্ট করার মতো এবিলিটি রাখলেই সেই সব কি বলে এটা, প্রাইভেট হসপিটালগুলোকে কন্টিনিউ করতে দিবে, আদারওয়াইজ তাদের উপর থ্রেটেন দেওয়া হয়েছে।
তো ওই ট্রিপল ট্রিপল থ্রিতে ফোন করে, আরেকটা নাম্বার আছে, আর অনেক নাম্বার আছে, ওগুলোতে ফোন করে তুমি যদি এক্স্যাক্টলি তোমার কি কি সমস্যা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, সেটা যদি তুমি বলো, তাহলে ওরা তোমাকে প্রথমে বলবে যে আপনি এক সপ্তাহ পর্যন্ত নিজেকে এই জিনিস, যে জিনিস আমি বললাম না, যে প্যারাসিটামল, ফেক্সোফেনাডিল, মোনাস এবং হচ্ছে যে কোনো অমিপ্রাজল, পেন্টোপ্রাজল, পানি এবং রেস্ট, এবং নিজেকে পার্সোনালি সেলফ হোম কোয়ারেন্টাইন করে নিতে বলবে। এরপর এক সপ্তাহ পরেও যদি তোমরা দেখো যে তার শরীর খুবই বেশি খারাপ হয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে তার জ্বর হয়ে যাচ্ছে, সাথে কি হবে যেটা তুমি বুঝবা সিভিয়ারিটি, সেটা হচ্ছে তার শ্বাসকষ্ট খুব বেড়ে যাবে। এটা বেসিক্যালি গলা দিয়ে লাংসে চলে যায়, তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। নিউমোনিয়া টাইপের যত রকম সাইন সিমটম আছে, আচ্ছা যারা জানো না তাদেরকে বলি, জ্বর, হাঁপানি, সর্দি, কাশি, খুসখুসে কাশি এবং ভারী কাশি, দুইটা কাশি এক্ষেত্রে খারাপ, এবং শ্বাসকষ্ট, কন্টিনিউয়াসলি তার শ্বাসকষ্ট, শ্বাস নিতে সে পারবে না, এবং খুব বেশি সিভিয়ার অবস্থায় সে ফেন্ট হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো এই যে সিরিয়াস কন্ডিশনগুলো অ্যারাইজ করলে তখন ওরা তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে আসবে, এবং তারা ড্রেস আপ করে আসবে এবং তাকে নিয়ে চলে যাবে। এছাড়া যদি প্রাথমিক যে প্রবলেমগুলো বলবা, যে আমার কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, বা ঠান্ডা কাশি, সর্দি ভাব, তখন ওরা ওই 7 দিনের জন্য, এই যে 7 দিন না, স্পেশালি 5 দিনের জন্য আমি যেই প্রসিডিউরগুলো বললাম, এই প্রসিডিউরে ট্রিটমেন্ট করতে বলবে। এটা কার প্রশ্ন ছিল? ফয়সালেরই তো মনে হয় না, ফয়সালের, বুঝছো? আসমা, তোমার প্রশ্নের উত্তর আমি দিছি, ডেটল আমি বুঝছিলাম, লাস্ট 10 মিনিট মনে হয়। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ। এত সিরিয়াস আলোচনা শেষে একটা গান চাই বন্ধু, আজকে পারবো না, কতক্ষণ কথা বলছি না, আর আমি এত ভালো গায়িকা না বেসিক্যালি। সে আশেপাশে থাকলে, ইনস্ট্রুমেন্ট থাকলে, একটা গায়ক থাকলে সাথে একটা দুটো গাইতে পারি, আদারওয়াইজ আই এম নট এ গায়িকা, সিরিয়াসলি। আমি রোদে রাখি টাকা। হ্যাঁ, অনেকে রাখে, সত্যি, এটা হাসি হলেও কি করবে, এক একজন এক এক রকম পদ্ধতি বের করে। প্রতিদিন লাইভ করার চেষ্টা করো, যদি সময় পাও, তাহলে অনেক সাবধান বা সতর্ক হতে পারবো ইনশাল্লাহ। আমাকে ওই যে আদনান বলার পরে আরও 2-3টা গ্রুপ থেকে বলছে, চিন্তা করছি র্যান্ডমলি সব গ্রুপেই ডেইলি একবার করে 1 ঘন্টা করে ইয়ে করে দেবো। এজিথ্রোমাইসিন 500 খাবো কিনা? আচ্ছা, এবার বলি তোমাকে, এজিথ্রোমাইসিন 500 কথাটা ভালো কথা জিজ্ঞেস করছো মারুফ। অ্যাট দ্য এন্ড একটা ভালো কথা বলে যাই। আচ্ছা, আমেরিকা থেকে বলা হয়েছে, আমার তোমার কোনো এটা নিজস্ব ওপিনিয়ন না, আমেরিকা থেকে বলা হয়েছে এজিথ্রোমাইসিন 500, হাইড্রোক্লোরোকুইনন যেটা আমরা আগে ম্যালেরিয়ার জন্য দিতাম সেটা 200, ফেক্সোফেনাডিল আমি যেটা বললাম 120 mg। মনে করো যে তোমার মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, জ্বর হচ্ছে, সাথে কোনো দিন তোমার শ্বাসকষ্ট সমস্যা ছিল না, হাঁপানি বা নিঃশ্বাসে প্রবলেম এরকম কখনো হয়নি, মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাব এবং অজ্ঞান, মানে খুব এমন দুর্বল যে তুমি কিছুক্ষণের জন্য বসেই আছো, হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাও নি, বাট সেন্স হারায় ফেলছো, মনে হয় না অনেক সময় যে বসে আছি কিন্তু হঠাৎ আবার চমক ফিরে আসলাম, এরকম কোনো একটা টেন্ডেন্সি যে তুমি অসুস্থ অবস্থায়, এমনি সুস্থ অবস্থায় ভাবের রাজ্যে না, হ্যাঁ, অসুস্থ অবস্থায় হয় যদি, তো এগুলো সবই ধরে নিতে হবে যে সিমটম বা সাইন বা প্রাইমারি স্টেজ অফ করোনা পজিটিভ, সিমটম, সাইন বা প্রাইমারি স্টেজ অফ করোনা পজিটিভ। সেই ক্ষেত্রে হয়তো তোমাকে আমাদের এখান থেকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবে না, হয়তো তোমাকে পার্সোনালি হোম কোয়ারেন্টাইন করে দিবে, যেটা আমি একটু আগে বললাম আদনান ফয়সালের কোয়েশ্চেনে। তখন তুমি একটা চালু করতে পারো। আচ্ছা, কি করবা? ডেইলি একটা করে এজিথ্রোমাইসিন 500 mg, ডেইলি একটা করে এজিথ্রোমাইসিন 500 mg, ডেইলি দুইটা করে হাইড্রোকুইনন 200 mg, যেহেতু এটা 400 mg পাওয়া যায় না সেজন্য এটা 2টা খেতে হবে, দুইটা করে 200 হাইড্রোকুইনন এবং
দুইটা করে সকালে রাত্রে দুইটা করে 120 mg, দুইটা করে 120 mg ফেক্সোফেনাডিন আমরা খাবো 5 days। একটা করে 500 mg এজিথ্রোমাইসিন, দুইটা করে 200 mg হাইড্রোকুইনোন, দুইটা করে 120 mg ফেক্সোফেনাডিন 5 days খাবো। সাথে জ্বর থাকলে প্যারাসিটামল, গ্যাসের প্রবলেম থাকলে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল যেটা তোমরা খাও। প্রেশার থাকলে প্রেশারের ওষুধ শুড বি কন্টিনিউ। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ওষুধ শুড বি কন্টিনিউ। থাইরয়েডের প্রবলেম থাকলে থাইরয়েডের থেরাপি শুড বি কন্টিনিউ। লাস্টে এসে একটু সিরিয়াস কথা বোধহয় বলে ফেললাম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ছিল মারুফের। সব ভালো ভালো কোয়েশ্চেন মারুফ করছে। গান ছাড়াও কোনো লাইভে প্রথম এত ভালো লাগলো। থ্যাংক ইউ ঋতু, মাই প্লেজার। ইনশাল্লাহ শামসিয়া সপ্তাহে অন্তত একদিন আসবে আমাদের 98 আর ডাক্তার বন্ধুরাও তাদের পরামর্শ নিয়ে আসবে। আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার। বন্ধুর জন্য বন্ধু থাকবে, সবসময় পাশে দোয়া রেখো। ইনশাল্লাহ আই উইল ট্রাই। আহারে আরমান, এতক্ষণ পরে কেয়া, এতক্ষণ পরে সাদিয়া, থ্যাংক ইউ দোস্ত সো মাচ, ভেরি ইউজফুল ইনফরমেটিভ লাইভ একটা, থ্যাংক ইউ। তুমি নর্মাল যে মেডিসিনগুলোর নাম বলছো সেগুলো কমেন্টসে পরে দিয়ে দিও লিখে। ইট উইল বি হেল্পফুল টু প্রিজার্ভ। হ্যাঁ, আমি এগুলো অনেকবার লিখে আপলোড করছি, অনেক সব গ্রুপেই করার চেষ্টা করছি। মেইন গ্রুপ থেকে শুরু করে আমার নর্থ বেঙ্গল গ্রুপ থেকে, এইখানে 98 ফ্রেন্ডস থেকে, মোটামুটি মিরপুর গ্রুপে, আমি সব গ্রুপেই দিচ্ছি। আমি জানি না এখানে কি দেওয়া হয় নাই নাকি, আমি দিয়ে দিব আবার। যদিও তোমাদের কাছে আগেই বলে নেই, আমাকে মাফ করে দিবা, কারণ হচ্ছে কোনো প্রকার ইনভেস্টিগেশন, কোনো প্রকার এক্সামিনেশন ছাড়া মেডিসিন দেওয়া আমাদের জন্য ইথিক্যাল না। এখনকার কেসে, ইন করোনা কনসার্ন কেসে আমাদেরকে কিছু করোনা রিলেটেড মেডিসিন দেওয়ার জন্য বলা হয়েছে। খোদা না খাস্তা ভুলভাল হয়ে গেলে আমাদের রেজিস্ট্রেশনও ক্যান্সেল হয়ে যেতে পারে। সো প্লিজ বন্ধুরা, আমি যে ওষুধগুলো বলে দিলাম, মুড়ির মুখে হুট করে খেয়ে ফেলো না। নিজেকেও সেভ করো, সাথে আমাকেও সেভ করো। আমি তো তোমাকে সহ আরও হাজার মানুষের জান বাঁচাবো, আমাকে সেভ করো। তাজরিন ফারহান, থ্যাংকস শামসিয়া, থ্যাংক ইউ। শামিমা নুমা, থ্যাংকস বন্ধু, থ্যাংক ইউ। তো আশা করি আজকের মতো এখানেই বিদায় নেই আমি। তোমাদেরকে যতটুকু ছিল আমি বলতে পেরেছি, যতটুকু তোমাদের জানার ছিল জানাতে পেরেছি। আর যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কোয়েশ্চেন করে রেখো, বা নিজেরা কোয়েশ্চেন তৈরি করে রেখো। পরবর্তীতে যখন আবার আমি লাইভে আসবো, আদনান ফয়সালকে বলে রেখো যে আমাদের কোয়েশ্চেন তৈরি করা শেষ, এক সপ্তাহ পরে আবার লাইভে আসলে সেই সব কোয়েশ্চেনগুলো আস্ক করো। আমি সব কোয়েশ্চেনগুলো আনসার করে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। তোমার পক্ষ থেকে শেষে যদি কিছু বলার থেকে বলতে পারো, আমরা কিভাবে আতঙ্ক থেকে দূরে থাকতে পারি। আচ্ছা, আতঙ্ক থেকে দূরে থাকতে পারার কথা আমি মোটামুটি বলেই দিছি। আতঙ্কিত নয়, সতর্কিত হতে হবে, এবং প্রিকশন ইজ বেটার দেন কিওর। আতঙ্কিত নয়, সতর্কিত হতে হবে, এটা তো সবাই জানো, এটা তো একদম জনে টিভিতে বলছে। ভয়ে সিটায় পড়ে থাকার থেকে পারফেক্ট পদক্ষেপ নিয়ে অনেক কিছুই করা যায়। এবং এখন পারফেক্ট পদক্ষেপ কি? one and only stay home. Next 30 days is the most crucial part of our life. আমাদের যদি নিজেদেরকে বেঁচে থাকতে হয়, নিজেদের ভবিষ্যতের প্রজন্মকে বাঁচায় রাখতে হয়, নিজেদের আগের প্রজন্মকে বাঁচায় রাখতে হয়, তাহলে একমাত্র উপায় আমাদের এই একটা মাস, 30টা দিন বা আরও 14-15টা দিন নিজেদেরকে লকডাউন করে রাখা। নিজে মরে গেলাম ব্যাপার না, আমি হয়তো মরে গেলাম, আল্লাহকে পেয়ারা হয়ে গেলাম, বাট আমার সাথে আমার ফ্যামিলি, আমার 2টা বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমি কি সবাইকে কন্টামিনেটেড করে দিয়ে গেলাম না? গেলাম। সো
প্রিকশন, এটা হচ্ছে সতর্কতা। সতর্কতা অবশ্যই দরকার প্যানিকটের থেকে। আর প্রিকশন কি, এটা তো অলরেডি বলেই দিছি। সুস্থ থাকার জন্য 3টা জিনিস করব, মাস্ক পরার চেষ্টা করব, হাত ধোয়ার চেষ্টা করব, আর অযথা বাসার বাইরে থেকে বের হব না। ব্যাস, শেষ। আর বের যদি একদম হতেই হয়, আমাদের মতো যারা আসো বের হতেই হবে, তাদের হচ্ছে যে মাস্ক পরে আর হচ্ছে গ্লাভস পরে। আর আমরা যখন আমাদের ওয়ার্ক প্লেসে যাই তখন তো আমাদের পিপি পড়তেই হচ্ছে। সো আমাদেরকেই কিন্তু বের হতে হয়, কিন্তু আমি চাবো তোমরা কেউ বের হবা না। আর হলে এই 3টা কাজ অবলম্বন করে বের হবা। তুমি বাঁচলে মানুষ বাঁচবে। থ্যাংক ইউ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ রায়না। হাই, তুমি সাবধানে থেকো, দোয়া করো। অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। দীর্ঘ 1 ঘন্টা তোমার সাথে দেওয়া, অবশ্যই লাইভ শেষে 2 গ্লাস পানি খাবা আর চোখ বন্ধ করে 15 মিনিট বিশ্রাম নিবা। এটা শিল্পীর পক্ষ থেকে পরামর্শ। ভালোবাসা রইল বন্ধু, আবার দেখা হবে। থ্যাংক ইউ, আসি তাহলে। হ্যাঁ, আমার জন্য দোয়া করো। বেস্ট অফ লাক, বাই, সি ইউ, বাই, লাভ ইউ অল, বাই। রোকসানা লাকি, চলে যাচ্ছি, বাই।